Ooh, stop it. প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। ঘটনা পাঠিয়েছে রুদ্রপ্রসাদ পাল। যে ঘটনাটা ও লিখে পাঠিয়েছে সেটা তাদের গ্রামের এক পুরনো মন্দিরকে কেন্দ্র করে। এই ঘটনা যার সাথে ঘটে গেছে তার নাম পলাশ, এবং তারই জবানিতে রুদ্রপ্রসাদ আমাদেরকে ঘটনাটা লিখে পাঠিয়েছে। শুরু করছি ঘটনা। আমি পলাশ পাল, জন্মসূত্রে বীরভূম জেলার একটা ছোট্ট গ্রামে হলেও এখন কলকাতাতেই থাকি কাজের সুবাদে। তবে আমার গ্রামের প্রতি টান এখনো অটুট। প্রতি বছর দুর্গাপূজা কিংবা ছুটি ছাটা পেলেই আমি ফিরে যাই আমার জন্মভূমিতে। গভীর সবুজে ঘেরা, পাখির ডাক আর মাটির গন্ধে ভরপুর আমার গ্রামটিতে। আমাদের গ্রামে একটি প্রাচীন মন্দির আছে। মন্দিরটি অনেক পুরনো। বাপ ঠাকুরদাকে বলতে শুনেছি যে এই মন্দির নাকি প্রায় ৩০০ বছরেরও আগে তৈরি করা হয়েছিল। মা কালীর পুজো হয় এই মন্দিরে। ছোটবেলায় শুনতাম মা প্রায়ই বলতো, ওই মন্দিরে কিন্তু রাতে যেতে যাস না, ওখানে নাকি এখনো অনেক অলৌকিক ব্যাপার ঘটে। আমি তখন ছোট, এসব কথায় বিশ্বাস না করলেও ভয় পেতাম খুব। গ্রামের মানুষের মুখে শোনা নানা ভৌতিক গল্প আমার মনের মধ্যে অদ্ভুত কৌতূহল আর আতঙ্ক তৈরি করেছিল। তবে সেই কৌতূহল এত বছর চেপে ধরে সেই সত্যতা যে আমাদের কৈশোর বয়সে এসে যে উদ্ঘাটিত হবে সেটা বুঝতে পারিনি। আজ আমি কর্মসূত্রে কলকাতাতে থাকি, কিন্তু সেই মন্দির নিয়ে কানাঘুষো কিন্তু গ্রামে চলতেই থাকে। সময়টা 2018 সালের শীতকাল। আমি তখন কলকাতা থেকে দীর্ঘ ছুটি নিয়ে গ্রামে এসেছি। গ্রামের বাতাসে শীতের কুয়াশা জমে আছে। চারপাশটা অদ্ভুত নির্জন। গ্রামের লোকেরা সন্ধে নামলেই যে যার বাড়িতে চলে যায়। রাতে গ্রামের রাস্তা একেবারে সুনসান হয়ে পড়ে। এক সন্ধ্যায় আমার এক বন্ধু রতন আমাকে বলল, পলাশ দেখ, যখন ছোট ছিলাম তখন একরকম ছিল, এখন আমরা যুবক। যদি সাহস থাকে তবে আজ রাতে চল না আমাদের পুরনো কালী মন্দিরে যাই। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ মন্দিরে যাওয়ার কথা বলছিস যে? রতন বলল, আরে শুনেছি কাল রাতে নাকি সেখানে কেউ ঢাক বাজতে শুনেছে, তাও আবার গভীর রাতে। আমি হেসে বললাম, এই একটাই আছে নাকি আরো ভূতের গল্প শোনাবি? ভালোই তো, শীতের রাত জমে যাবে, বস। রতন একটু রাগত দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে বলল, ঠেস মেরে কথা বলছিস তো, বুঝতে পেরেছি তোর সাহস নেই। কিন্তু ভেতরে ভেতরে কৌতূহল জাগলো আমার। আমি ছোট থেকেই ওই মন্দিরের রহস্যময় কাহিনী শুনেছি, কিন্তু কোনোদিন যাবার সাহস হয়নি। সত্যি কি সেই মন্দিরে রাতের বেলায় কিছু দেখা যায়? কিছুক্ষণ পর আমাদের আড্ডায় যোগ দিল শম্ভু আর দীপক। 4 জন মিলেই ঠিক করলাম যে সেই দিন রাতেই আমরা যাব ওই মন্দিরে। সময়টা মাঝরাত। আমরা 4 জন গ্রামের 3 মাথার মোড়ে এসে দেখা করলাম। এখানে বলে রাখি, মন্দিরটার নাম শ্মশানকালী মন্দির। আর এই নাম যে পড়েছে তারও একটা ইতিহাস আছে। কেন এমন নাম যে পড়েছে সেটা যদি জিজ্ঞাসা করো, তারও একটা ইতিহাস আছে। লোকমুখে প্রচলিত আছে যে বহু বছর আগে এখানে এক জমিদারের তরফ থেকে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে সেই জমিদারের স্ত্রী স্বপ্নাদেশ পান এই মন্দির প্রতিষ্ঠা করার জন্যে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মা কালী নাকি তার স্বপ্নে এসে বলেছিলেন যে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের পরিবারের একজনের মৃত্যু ঘটবে। এমনও শোনা গেছে সেই জমিদারের স্ত্রী মা কালীর কাছে আহ্বান জানিয়েছিলেন যে যদি আমি মারা যাই তাহলে এই মন্দিরের পেছনের শ্মশানে যেন আমাকে দাহ করা হয়। মা কালী সেই আশীর্বাদই দিয়েছিলেন তাকে। আরও শোনা গিয়েছিল যে মা কালী নাকি সেই জমিদার স্ত্রীর স্বপ্নে বারবার এসে মন্দির কোথায় হবে সেই জায়গাও দেখিয়ে দেন, এবং তার কথা মতো ঠিক সেই স্থানেই মন্দির তৈরি করা হয়।
তবে আজকের দিনে গ্রামের পণ্ডিতরা মন্দিরটিকে পুজোর উপযুক্ত জায়গা মনে করলেও গ্রামের সাধারণ মানুষ বিশ্বাস করে এখানে রাতে অশরীরীরা ঘোরাফেরা করে। রাতে ঢাকের শব্দ শোনা যায়, কখনো কখনো মন্দিরের ভেতর কেউ প্রদীপ জ্বালিয়ে চলে যায়, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। নানান রকম অদ্ভুত ঘটনা ঘটে এই মন্দিরে। আমরা চারজন হাতে টর্চ, লাঠি আর মনে সাহস নিয়ে রওনা দিলাম মন্দিরের দিকে। শীতের রাত, কুয়াশা জড়ানো রাস্তা, বাতাসে কি অদ্ভুত শীতলতা। রাত প্রায় 12:30 বাজে। মন্দিরের কাছে যেতেই গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে পড়ল। কি অদ্ভুত একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না। মনে হচ্ছিল সেই মন্দির এক জীবন্ত প্রেতের ন্যায় আমাদের দিকে তাকিয়ে রয়েছে। ভগ্নপ্রায় মন্দির, চারপাশে গাছগাছালি, আগাছা। সেই জন্যেই হয়তো সেই মন্দিরটিকে এক দানবাকৃতি লাগছে। রতন প্রথমে কথা বলল, চল ভেতরে ঢুকি। আমরা মন্দিরের দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে বিশাল কালো পাথরের কালী মূর্তি, কত বছর পুরনো কেউ সঠিকভাবে বলতে পারে না। অন্ধকারে সেই প্রতিমার চোখ যেন জ্বলজ্বল করছে। আমরা একটা প্রদীপ জ্বালালাম আর সকলে সেখানে বসে মা কালীকে প্রণাম করলাম। মা কালী যেন একেবারে জীবন্ত। কি অদ্ভুত তার মুখ। এত বছর ধরে এই মন্দিরে মা কালীর মুখ দেখে আসছি, কিন্তু আজকে এই শীতের মাঝরাতে মাকে যেন অন্যরকম লাগছে। হঠাৎই দূরে একটা ক্ষীণ ঢাকের শব্দ শোনা গেল। আমরা একে অপরের মুখ চাইলাম। মন্দিরের ভেতরে তো কেউ নেই, কিন্তু এই শব্দ আসছে কোথা থেকে? শম্ভু ভয়ে ভয়ে বলল, চল বাড়ি ফিরে যাই। আওয়াজটা তো মন্দিরের পেছনের ওই শ্মশান থেকে আসছে। সবাই মোটামুটি বাড়ি ফিরতে রাজি, কিন্তু আমার কৌতূহল এত বেড়ে গিয়েছিল যে পিছিয়ে আসতে মন চাইল না। আমি রতনকে বললাম, চল পেছনে যাই, শ্মশানের দিকটায়। আমি আর রতন মন্দিরের পেছনের দিকটায় গেলাম। কুয়াশার মধ্যে শ্মশান ঘাটটা অদ্ভুত লাগছে দেখতে। পুরনো চিতা, ভাঙা শিলাস্তম্ভ, শুকনো গাছ, বাতাসে এক পোড়া কাঠের গন্ধ। সে যে কি পরিবেশ, ভাষায় বর্ণনা করা খুব কঠিন। শ্মশানের অনেকটা ভেতরে চলে আসাতে শম্ভু এবার বলল, আর যেতে হবে না, এবার বাড়ি ফেরা যাক। আমি এবার বললাম, ঠিক আছে চল। কিন্তু যেই মুহূর্তে আমরা বাড়ি ফেরার জন্য পেছন দিকে তাকালাম, আমরা দেখতে পেলাম মন্দিরের দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে এক মহিলা। তার লম্বা চুল মুখের ওপর ঝুলে আছে, আর হাতে একটা নেভানো প্রদীপ। দীপক তো ভয় প্রায় কেঁদেই ফেলল। ও মাগো ভূত! আর প্রায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবার জোগাড়। আমাদেরও বুক কেঁপে উঠল। একে দাঁড়িয়ে আছে অন্ধকারে। আমি সেই ছায়ামূর্তির দিকে টর্চের আলো ফেলতেই কুয়াশার মতো মিলিয়ে গেল সেই মহিলার ছায়ামূর্তিটি। আমরা তারপর চারজনেই বাড়িতে ফিরে আসি। কিন্তু আমাদের মন্দিরের যাওয়া থামল না। এরপর প্রতি রাতেই আমি একা অথবা রতনকে নিয়ে মন্দিরের আশেপাশে যেতে শুরু করলাম। অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকলো। একদিন রাতে মন্দিরে পৌঁছেছি, দেখলাম মন্দিরের দরজা ভেতর থেকে হঠাৎ ধড়াম করে বন্ধ হয়ে গেল, অথচ ভেতরে কেউ ছিল না। অন্য আরেকদিন রাতে দেখলাম মন্দিরের দরজা খোলা। আমি আর রতন মন্দিরের ভেতরে ঢুকতেই একটা প্রদীপ জ্বালালাম। মা কালীর প্রতিমার চোখ থেকে যেন টপ টপ করে রক্ত ঝরে পড়ছে বলে মনে হলো। আমরা দুজনেই ভয়ে মন্দির থেকে বেরিয়ে আসি। কিন্তু আমরা কি ঠিক দেখেছিলাম নাকি আমাদের মনের ভয় আর ভুল, সে বলতে পারবো না। অন্য আরেকদিন রাতে আমি আর রতন যখন মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হই, হঠাৎ দেখি এক অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, যেন দূর থেকে কীর্তনের শব্দ ভেসে আসছে, কিন্তু আমাদের আশেপাশে তো কেউ নেই। দিন দিন কৌতূহল আমার বাড়তেই থাকছিল, আর আমি অপেক্ষা করেছিলাম সেই রাতের, যেদিন ছিল অমাবস্যা। ওই রাতে আমি একাই গিয়েছিলাম মন্দিরে, কারণ রতন ছিল অসুস্থ। শম্ভু আর দীপক আমার আর রতনের সাথে আর কোনোদিনই আসেনি।
রাত তখন প্রায় 12টা। সেই দিন মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম মন্দিরে প্রদীপ জ্বলছে। উজ্জ্বল প্রদীপের আলো দূর থেকেই আমার চোখে পড়ল। আমি এক মুহূর্তের জন্যে থমকে দাঁড়িয়ে পড়লাম সেই জায়গায়, আর দেখতে পেলাম এক মহিলা মন্দিরের চাতালের ওপর দিয়ে পায়চারি করছে। সে একবার আমার দিকে ঘুরে তাকালো। কি বীভৎস তার মুখ! তার চোখের গহ্বর দুটো ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই। আমি ভয় পেয়ে পিছতে যাব এমন সময় আমি দেখতে পেলাম সেই মহিলা মন্দিরের চাতালের ওপর দাঁড়িয়ে পড়ে আমাকে হাত বাড়িয়ে ডাকতে আরম্ভ করলো। তার মুখ বিকৃত হয়ে গেছে। এক কর্কশ শব্দে সেই মহিলা বলে উঠল, আমার পিণ্ড দাও, পিণ্ড দাও আমায়, না হলে এই গ্রামে রক্ত ঝরবে, রক্ত ঝরবে এই গ্রামে। আমি প্রচন্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে সেই স্থানেই পড়ে গেলাম। আমাকে গ্রামের লোকেরা মন্দিরের সামনেই অচেতন অবস্থায় পায় ভোরের দিকে। তারা আমাকে বাড়িতে নিয়ে আসে আর আমি সুস্থ হয়ে সবকিছু বলি। গ্রামের প্রবীণরা আমাকে আমার সমস্ত কথা শুনে জানালেন যে সেই জমিদারের স্ত্রী যিনি মারা গিয়েছিলেন তাকে মন্দিরের পেছনের সেই শ্মশানেই দাহ করা হয়েছিল ঠিকই, কিন্তু তার আত্মা নাকি মুক্তি পায়নি। আর সব থেকে বড় কথা, তিনি মৃত্যুশয্যায় বলেছিলেন যে এই মন্দিরের পুজো যেন নিষ্ঠা ভরে করে এই গ্রামের লোকেরা। প্রদীপ জ্বালিয়ে ঢাক বাজিয়ে যেমন ভাবে সব নিয়ম বিধি মেনে কালী পুজো করা হয় সেরকমই যেন পুজো হতে থাকে বছরের পর বছর ধরে। কিন্তু এই মন্দিরে নিয়ম মেনে পুজোই করা হয় না। পরিত্যক্ত অবস্থায় এই মন্দির পড়ে আছে। কখনো কেউ পুজো করে, কখনো করে না। আর তাই জন্যেই জমিদার স্ত্রীর অতৃপ্ত প্রেতাত্মা মুক্তি পায়নি। তবে আমার কথা অনুযায়ী গ্রামের বড় বড় পুরোহিতেরা মিলিত হয়ে এক বিশেষ পুজোর আয়োজন করেন। পরের অমাবস্যার রাতে পিণ্ডদান, হোমযজ্ঞ সব করা হয়। তারপর থেকে ওই মন্দিরে আর সেই রকম ভয়ঙ্কর অলৌকিক ঘটনা আর ঘটেনি। সেই মন্দির বহু বছর অবহেলিত পড়েছিল ঠিকই, কিন্তু আজ সেই মন্দির অনেকটাই পরিপূর্ণ। আমি এবং আমার মতো অনেক গ্রামের ছেলেরা নিজের উপার্জন থেকে কিছু কিছু করে পয়সা দিয়ে সেই মন্দিরকে সংরক্ষণ করেছে। তার জন্যে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ। তবে সেই মহিলা, তার সেই ভয়ানক ডাক, আমায় পিণ্ড দাও, আমায় পিণ্ড দাও, সেই ঘটনা কিন্তু আমি কোনো দিনই ভুলব না। আমাদের এই গ্রামের পুরনো মন্দিরে অলৌকিক কার্যকলাপ ঘটত ঠিকই, কিন্তু হয়তো এখন সেই মন্দিরে পুজো নিয়মিত হওয়ায় আর সেই জমিদার গিন্নির নামে পিণ্ড দেওয়ার পর হয়তো সে শান্তি পেয়েছে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। গ্রাম বাংলার ঘটনা সব সময়ই একটা কিন্তু দারুণ আমেজ এনে দেয়। রুদ্রপ্রসাদ আমাদেরকে এই প্রথমবারের জন্য ঘটনা পাঠাচ্ছে, থ্যাংক ইউ জানাচ্ছি তাকে। আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। আর এরই সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 340 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। আজকের দ্বিতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তবে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের ভুতুরে মহাসড়কের একটা অদ্ভুত ঘটনা নিয়ে আজকের এই ঘটনা। বেশি দেরি করে লাভ নেই, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 340 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনার যিনি মূল চরিত্র তার আসল নাম ব্যবহার করা হয়নি, একটা কাল্পনিক নাম আমরা নিয়ে নিচ্ছি বিকাশ।
আমার নাম বিকাশ। আমি ভ্রমণ করতে ভীষণ ভালোবাসি, বিশেষ করে রাতের রাস্তায় গাড়ি চালিয়ে যেতে। তবে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছিল, কেননা আমাকে কাজের সূত্রে প্রায় বাংলাদেশের নানা প্রান্তে যেতে হতো। তবে আমার অভিজ্ঞতার ঝুলিতে একটা ঘটনা রয়েছে, যেটা তোমাদের আজকে আমি জানাতে চাই, যা মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। এটা শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, আমার সঙ্গে থাকা আরও 3 জন মানুষও সেই রাতের সাক্ষী। ঘটনাটি ঘটেছিল 2019 সালের শীতকালে। তখন আমরা ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলাম, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে। স্থানীয়রা যেটাকে মাঝে মাঝে বলে মৃত্যুর মহাসড়ক। তবে কেন এই নামে ডাকা হতো সেটা জানতাম না, কিন্তু সেই রাতের পর এটা বুঝেছিলাম যে কিছু মহাসড়ক শুধু মানুষের জন্য নয়, অন্য জগতের বাসিন্দারাও সেখানে ঘোরাফেরা করে। এই মহাসড়কের ইতিহাস যদি বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বাংলাদেশের অন্যতম ব্যস্ত রাস্তা। প্রতিদিন হাজার হাজার ট্রাক, বাস, প্রাইভেট কার এই রাস্তা দিয়ে যাতায়াত করে। দুর্ঘটনার সংখ্যাও এত বেশি যে প্রায় প্রতিদিনই খবরের কাগজে ছাপতে দেখা যায় মহাসড়কে বাস উল্টে 8 জনের মৃত্যু, ট্রাক বাস সংঘর্ষে 12 জনের মৃত্যু, আরও অনেক ঘটনা। কিন্তু স্থানীয়দের মতে এসব দুর্ঘটনা সবসময় শুধু মানুষের ভুলে হয় না। রাত নামলেই এই মহাসড়কে কিছু অদৃশ্য শক্তি ঘোরাফেরা করে। কেউ বলে রাস্তার পাশে যারা দুর্ঘটনায় মারা গেছে তাদের অশান্ত আত্মারা এখানে ঘুরে বেড়ায়। কেউ বলে এই রাস্তার নিচে নাকি একসময় প্রাচীন এক মহা শ্মশান ছিল। আবার কেউ বলে এখানে এক নারীকে নির্মমভাবে খুন করে ফেলে রাখা হয়েছিল। তার আত্মাই মাঝে মাঝে এখান থেকে যাওয়া গাড়িগুলোকে বিপদে ফেলে দেয়। সেই দিনও আমরা 4 জন ছিলাম। আমি, আমার বন্ধু শাওন, গাড়ি চালাচ্ছিল কামাল ভাই, আর শাওনের চাচাতো ভাই আরিফ। তবে এখানে বলে রাখি, এখানে প্রত্যেকটা নামই কাল্পনিক, কারোরই আসল নাম ব্যবহার করা হয়নি। ঢাকা থেকে রওনা দিয়েছিলাম রাত 9টার দিকে। আমরা ভেবেছিলাম রাতের ফাঁকা রাস্তায় সহজেই কুমিল্লা পৌঁছে যাব। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু গাড়ির জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল। রাস্তার দুপাশে হেডলাইট দেখা যাচ্ছিল অন্য গাড়ির, দেখা যাচ্ছিল গাছপালা, চা স্টল আর কিছু অলস কুকুর আর গরু, যারা কিনা মাঝে মাঝেই সেই মহাসড়ক পারাপার করছিল। কিন্তু যখন রাত 11:30টার দিকে আমরা নারায়ণগঞ্জ পেরিয়ে মেঘনা নদীর কাছাকাছি পৌঁছালাম, তখন থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথম যে অস্বাভাবিকতা যেটা আমরা টের পাই, আমরা দেখি রাস্তা প্রায় ফাঁকা, দূরে মাঝে মাঝে ট্রাকের আলো দেখা যাচ্ছে। আমরা গান শুনছিলাম, হঠাৎ গাড়ির স্টার্ট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। কামাল ভাই বললেন, আরে এ কি হলো, গাড়িটা এইভাবে দাঁড়িয়ে গেল। আমরা হাসতে হাসতে বলেছিলাম, কামাল ভাই হয়ে গেল ভূতের উপদ্রব। এই কথা শুনে কামাল ভাই রেগে গিয়ে বললেন, আরে না না, গাড়ির তারের সমস্যা, আমি দেখছি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কামাল ভাই নিচে নেমে গাড়ির বনেট খুলে ঠিকঠাক করে গাড়ি স্টার্ট করতে পারলেন ঠিকই, কিন্তু কয়েক মিনিট গাড়ি চলার পর আবার এক অদ্ভুত ব্যাপার হলো। প্রথমেই গাড়ির হেডলাইটটা গেল নিভে, প্রথমে একটা, তারপর 1-2 সেকেন্ডের পর আরেকটা, তারপর দুটোই হঠাৎ করে জ্বলে ওঠে। শাওন নার্ভাস হয়ে বলে, ভাই এভাবে যদি এত দ্রুত গাড়ি চলাকালীন রাতে আলো নিভে যায় তাহলে তো বিপদ। কামাল ভাই গম্ভীর মুখে শুধু বললেন, এই জায়গাটায় নাকি অনেক কিছু ঘটে। আমার এক বন্ধুও একবার এখানে এক দুর্ঘটনা ঘটতে দেখেছিল। আমরা সকলেই জিজ্ঞাসা করলাম, কেমন দুর্ঘটনা? কামাল ভাই বললেন, সে নাকি দেখেছিল যে রাস্তার মাঝে এক মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি কাটাতে গিয়ে পাশের ট্রাকের সাথে ধাক্কা লাগে, ওর গাড়িটা পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তবে অদ্ভুত ব্যাপার, ও বেঁচে যায়, কিন্তু মাল্টিপল ফ্র্যাকচার হয় শরীরের বিভিন্ন অঙ্গে। 3 মাস হাসপাতালে থাকার পর ও মারা যায়। এই কথা শুনে আমাদের গায়ে কাঁটা দিল। ঘড়িতে তখন প্রায় 12টা। আমরা যখন মেঘনা ব্রিজের কাছাকাছি পৌঁছালাম তখন রাস্তাটা আরো ফাঁকা হয়ে গেল।
গাড়ি মোটামুটি ৮০ থেকে ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটছে। হঠাৎ আমরা সবাই একসাথে দেখলাম রাস্তার মাঝে এক মহিলা দাঁড়িয়ে আছে। কোমর অবধি লম্বা চুল, মাথা নিচু। কামাল ভাই ব্রেক কষলেন জোরে। গাড়ি একেবারে গিয়ে থামলো মহিলার সামনে। আমরা তো চোখ বন্ধ করেই নিয়েছিলাম, কিন্তু কি আশ্চর্য, ব্রেক কষার সঙ্গে সঙ্গে গাড়ির হেডলাইটের আলো গেছে নিভে। তারপর হঠাৎ ৩-৪ সেকেন্ড পর গাড়ির আলো জ্বলে উঠল, আর আমরা সকলে ভালো করে তাকাতেই দেখলাম মহিলা নেই। আমরা সবাই অবাক হয়ে গেলাম। আরিফ তো ভয় পেয়ে দরজা খুলে পালাতে চাইল। আমি আর শাওন তাকে ধরে বসালাম। মহাসড়কের সেই অংশটায় রাস্তা একেবারে অন্ধকার, শুধু গাড়ির আলোতে যেটুকু দেখা যাচ্ছে। গাড়ির আলো জ্বলে উঠেছিল, কিন্তু হঠাৎ আবার একটা চেত চেত শব্দ করে গাড়ির সব আলো বন্ধ হয়ে যায়। আর ঠিক তখনই হঠাৎ আমাদের গাড়ির জানলার কাছে কেউ জোরে ঠকঠক করে শব্দ করে। আমরা ঘুরে দেখি সেই একই মহিলা জানলার বাইরে দাঁড়িয়ে, তার মুখটা ফ্যাকাশে। মরা মানুষের মুখ যেমন ফ্যাকাশে হয়, ঠিক তেমন চোখ দুটো ফাঁকা গর্তের মতো। সে মুখ দিয়ে ফিস ফিস করে বলে চলেছে, আমাকে পৌঁছে দাও, আমাকে পৌঁছে দাও, পৌঁছে দাও। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। কামাল ভাই গাড়ি স্টার্ট করার চেষ্টা করে চলেছে, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। শাওন প্রায় চিৎকার করে বলল, কামাল ভাই গাড়ি চালাও, গাড়ি চালাও। কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিল না। ওই মহিলা ধীরে ধীরে গাড়ির চারপাশে প্রথমে হাঁটতে, তারপরে দৌড়াতে আরম্ভ করলো। একই দৃশ্য দেখছি আমরা, কখনো সেই মহিলা আমাদের গাড়ির সামনে, কখনো পেছনে। তারপর হঠাৎ করেই সে রাস্তার অন্য প্রান্তে চলে যায় এবং ধোঁয়ার মতো অন্ধকারে মিলিয়ে যায়। আর ঠিক তখনই অদ্ভুতভাবে গাড়িটা স্টার্ট নেয়। আমরা আর ১ সেকেন্ডও নষ্ট করিনি। কামাল ভাই দ্রুত গাড়ি চালাতে লাগলেন। এরপর প্রায় ২৫ কিলোমিটার গাড়ি চালাবার পর কামাল ভাই যেখানে গাড়ি দাঁড় করালেন, সেখানে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে। আমরা সবাই নেমে দম নিলাম। দোকানদার বয়স্ক এক লোক আমাদের ফ্যাকাশে মুখ দেখে বললেন, কি বাবুরা, তোমরা কি কিছু দেখেছো নাকি? আমরা স্তম্ভিত হয়ে তার দিকে তাকালাম। লোকটা শান্তভাবে বলতে লাগলো, অনেক বছর আগে ঠিক এই রাস্তার উপর এক নববধূর দুর্ঘটনায় মৃত্যু হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে গাড়ি করে যাচ্ছিল, ট্রাকের ধাক্কায় সঙ্গে সঙ্গে মারা যায়। তারপর ওই যা হয় আর কি, তার অশান্ত আত্মা ঘুরে বেড়ায় এই মহাসড়কে। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমরা খুব জোর বেঁচে গেছি, আর আমরা ওকে দেখতে পাবো না তো? এখনো তো অনেকটা রাস্তা। লোকটা বলল, যতদূর সম্ভব রাতের পর এই রাস্তা এড়িয়ে চলাই ভালো। তবে একবার যদি ও কাউকে দেখা দেয়, সহজে ছাড়ে না। তোমাদের ড্রাইভার কে? কামাল ভাই এগিয়ে এসে বললেন, আমি গাড়ি চালাচ্ছি। সেই বৃদ্ধ ভদ্রলোক কামাল ভাইকে বললেন, গাড়ির সামনে যদি ও এসে পড়ে, গাড়ি কিন্তু থামাবে না, থামালেই মৃত্যু। চা খেয়ে আবার গাড়িতে উঠলাম। আমরা চুপচাপ বসে আছি। ভয় আমাদের যেন গ্রাস করে নিয়েছে। প্রায় রাত ২:৩০ বাজে। আমরা কুমিল্লার কাছাকাছি পৌঁছেছি। রাস্তা একেবারে ফাঁকা। আর ঠিক সেই সময় সেই চা দোকানের বৃদ্ধ ভদ্রলোকের কথাই সত্যি হলো। গাড়ির হেডলাইটের আলোয় আমরা স্পষ্ট দেখলাম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই মহিলা। এবার কামাল ভাই সকলকে চোখ বন্ধ করতে বললেন আর স্টিয়ারিং শক্ত করে ধরলেন। গাড়ি একদম সেই মহিলার সামনে নিয়ে গিয়ে তাকে ধাক্কা মেরে চলে গেলেন তিনি। গাড়িটা যেন ওই মহিলার ভেতর দিয়ে চলে গেল। কামাল ভাইয়ের মুখ দিয়ে চিৎকারের শব্দ ভেসে আসে, আর তাকে চিৎকার করতে দেখে আমরাও চিৎকার করে উঠি। কিন্তু গাড়ি সেইখান থেকে চলে যাওয়ার পর আমরা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলাম সেই মহিলা আমাদের গাড়ির পেছনে অনেক দূরে দাঁড়িয়ে আছে, ঠিক রাস্তার মাঝখানে, আর আমাদের গাড়ির দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। তারপর সে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যায়।
সেদিন ভোরে আমরা কুমিল্লায় পৌঁছালাম, কিন্তু কেউই আর কথা বলতে পারছিলাম না। আমাদের প্রত্যেকের মুখ শুকনো হয়ে গিয়েছিল। আজও যখন রাতে মহাসড়ক দিয়ে গাড়ি চালাই, আমার মনে পড়ে যায় সেই ভয়ালো অভিজ্ঞতার কথা। লোকেরা বলে দুর্ঘটনা হয় মানুষের অসাবধানতায়, কিন্তু আমি জানি বাংলাদেশের সেই মহাসড়কে এমন কিছু আছে যা মানুষের বোধ বুদ্ধির বাইরে। যদি কারোর সাথে আমাদের মতোই এমন অভিজ্ঞতা ঘটে, তাহলে সাবধান, গাড়ি কোনো মতেই দাঁড় করানো যাবে না। আর গাড়ি দাঁড় করালে কি যে হবে সেই অভিজ্ঞতা আমাদের হয়নি ঠিকই, আর আশা করব কারোর সাথেই যেন না হয়। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম। হাইওয়েতে এরকম কত ঘটনা যে ঘটে, আমি নিজেই বহু ড্রাইভারের কাছ থেকে শুনেছি যে এই হাইওয়েতে এই ঘটনা ঘটেছে, ওই হাইওয়েতে ওই ঘটনা ঘটেছে, নানান ঘটনা। এবং এরকমও ঘটনা আমি শুনেছি যে এরকম বহু ড্রাইভার রয়েছে তারা নাকি বিশেষ কিছু রাস্তা অ্যাভয়েড করে চলে, সেইখানে নাকি রাতের বেলায় নানান রকম অদ্ভুত ঘটনা ঘটে। তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একেবারে এপিসোডের শেষে চলে এসেছি, তাই চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে টুম্পা দাস, সোমনাথ দাস, সুমিত্রা পট্টনায়ক, শ্রাবণী তিওয়ারি লিখেছে খুব সুন্দর হয়েছে রাজদা, আরো ভয়ের ঘটনা তোমার মুখে শুনতে চাই। কমেন্ট করেছে টুম্পা সহদেব। তনুশ্রী ব্যানার্জি লিখেছে ও বাবা, এমিলির প্রথম ঘটনাটা দারুণ, শেষেরটাও ভালো, ভীষণ ভালো লাগলো। কমেন্ট করেছে বাবাই দাস, নন্দিতা পাল, নবনীতা দে, অভি স্টুডিও, মহাশ্বেতা দাস, স্বাদে গন্ধে বাঙালি লিখেছে রাজদা শুধু বাংলা ঘটনা নয়, বিদেশি বিভিন্ন ঘটনাও শুনতে চাই, সেগুলোও আরো বেশি ইন্টারেস্টিং হয়, আমার কাছে আসলে অবশ্যই শোনাবো তোমাদের। কমেন্ট করেছে কাকলি পাত্র। প্রদীপ চট্টোপাধ্যায় লিখেছে ভাই, আমাদের সকলের জ্বর, তাই শরীরের অবস্থা খারাপ, তবুও ঘটনাগুলো শুনে নিলাম। এখন রাত 11:10। সুন্দর উপস্থাপনা, উত্তরপাড়া থেকে শুনছি আমি ও আমার মিসেস সবিতা। আমাদের নামটা তোমার মুখে শুনতে পেলে খুশি হব। ভালো থেকো তুমি ও তোমার পরিবার। থ্যাংক ইউ জানাচ্ছি প্রদীপ চট্টোপাধ্যায় আর সবিতা চট্টোপাধ্যায়কে, এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। কমেন্ট করেছে প্রতনু ব্যানার্জি, অমিতা ঠাকুর, শোভন দাস লিখেছে আপনার 2 বছর আগের একটা ভয়েস, ও আচ্ছা মানে ঘটনাতে বলা ভয়েস, এখনো আমার মনে আছে। সেটা হলো, তুমি তো খুব ভালোই দেশি মুরগি খাচ্ছ, আমাকে দেশি মুরগি খাওয়াবে না? আচ্ছা, তোমার একটা ডায়লগ মনে আছে আমার। অনেক ধন্যবাদ। কোন এপিসোডটায় বলেছিলাম তুমি একটু আমাকে কমেন্ট করে জানিও, মানে আমি ভুলে গেছি আর কি। কমেন্ট করেছে চুমকি ঘোষ, অনির্বাণ বিশ্বাস, নিবেদিতা হালদার কর আর গীতা গোস্বামী। এই সব কটা কমেন্টই এসছে এমিলি হাইওয়েতে সেই মেয়েটা কেন গাড়িতে এসে বসত রুট নাম্বার 666 প্রেতপক্ষের 338 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা। Dicen que algo se aparece. No manches. ¿Ves lo que se ve allá? Algo se ve. ¿Qué es lo que qué se ve ahí? ¿Qué se ve? Wait, say it again. Prove that you're here.
Why do you keep turning off the TV? Ooh. Hey, hon. Come here. Look. No, I can't do that. I don't think it's just down here. Look at that. This is the most active during the day that I've seen. Oh, there goes the Xbox too. Wait a minute. Oh, I'm not liking this. Oh, wow. Wait. I swear I can see. Ooh, stop it. I'm not liking that. Hun, let's go to dinner or something for a while. Time to go. Ooh, stop it. I'm not liking that. Hello? Hello? No, I'm crossing in a couple days, but I've been staying in my room because it just got to be too much, I swear. I'm hearing voices coming from there the last like 20 minutes. Gizmo.